আসসালামু আলাইকুম ম্যাম। তো আপনি যদি আমাদের অডিয়েন্সদের একটু আপনার পরিচয়টা দিতেন। আমি আমার নাম আসলে শিরিন উল্লাহ, কিন্তু আমি লেখালেখি করেছি রিনা রায়হান নামে, আমার নিকনেম আচ্ছা। দিয়ে। তো আমি এমনিতে আমি লেখক হিসাবে প্রসিদ্ধ না, আমি কোনো দিক থেকে বিখ্যাত না, কিন্তু আমি লেখালেখি করি খুব ছোটোবেলা থেকে। এবং এই লেখালেখির মাধ্যমে করতে করতে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা ৭৫ গ্রুপ বাংলা ডিপার্টমেন্টে, ওখান থেকে আমি চলে গেছি, বিয়ের পরপর চলে গেছি আমেরিকাতে। এখন ৪০ বছরের উপরে আমি নিউ ইয়র্কে থাকি। ওইখানে আমি স্কুলে শিক্ষকতা করেন। করেছি। হ্যাঁ, তো করেছি। আমি অতি সম্প্রতি আমি ওখান থেকে রিটায়ার করেছি। তো আপাতত আমি একটু ফ্রি, সেজন্য একটু ঘুরে বেড়াই, চেষ্টা করি প্রতি ফেব্রুয়ারিতে এসে বইমেলাটা দেখতে। তো উনি আমাদের বাংলাদেশের খুব প্রবীণ জেনারেশনগুলোর মধ্যে একজন। আমার মা ওনার বয়সী, ওনাকে দেখে আমার নিজের মার কথাও মনে পড়তেছে। এবং উনি বর্তমানে প্রবাসী, তবুও দেশের টানে, দেশের জন্য মাঝে মাঝে তিনি ফিরে আসেন। অ্যান্ড উনি বই লেখেন এবং ওনার বইয়ের মাধ্যমে এখন আমার মনে হয় ওনার কাছ থেকে এবং ওনার বইয়ের মাধ্যমে আমাদের অনেক কিছু শেখার আছে। এই মেলাতে হচ্ছে বেসিক্যালি আপনি কি কবিতার বই বের করছেন না গল্প? আমার বই বের হয়েছে কয়েক বছর আগে, কিন্তু এখানে আমার বন্ধুর স্টল, দুটো বাংলা গবেষণা, এখানে আফজালুর বাসা, ওর অনেক অনেক বড় স্টল দুটো। তো ওইখানে আমাদের সব বন্ধু বান্ধবের বই আছে, এখানে বইগুলো আছে। আর আমি এখানে আমার ভাইয়ের বই, আমার ছোট বোনের বই, ওরা সবাই লেখালেখি করে, আমি এমনি আসি আর এমনি দেখতে পছন্দ করি। বাংলা মানে এই ২১শে মেলাটা দেখতে পছন্দ করি বলে আমি সব স্টলে একটু একটু ঘুরি। ম্যাম, আপনার কি কবিতার বই বেশি ভালো লাগে না গল্পের? সব বই ভালো লাগে। আমি প্রবন্ধও ভালো লাগে, আমার কাছে প্রবন্ধ ভালো লাগে, ছোট গল্প, উপন্যাস, তারপরে কবিতা, সব কিছুই। আমি প্রচুর বই পড়তে পছন্দ করি, এটা আমার ছোটবেলার হবি। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে যে ধরেন আমেরিকাতে যেহেতু থাকেন, ইংরেজি সাহিত্যের বই হচ্ছে আপনাকে কিভাবে কিরকম অ্যাট্রাক্ট করে? আমার মনে হয় কি, পড়াশোনাটা যে কোনো ল্যাঙ্গুয়েজ, সেটা ইংরেজি হোক বাংলা হোক, শুদ্ধভাবে লেখার জন্য, ওইটা ডেভেলপ করার জন্য, এটা আরও ভোকাবুলারি রিচ করার জন্য প্রচুর পড়তে হয়। সেটা যত বেশি পড়া হবে তত বেশি তার ভোকাবুলারিটা, তার কালেকশনটা, তার ব্রেনই আরও তত বেশি হবে, এবং তার লেখার মানে কী বলবো আমি, লেখার তোমার ক্ষমতাটা আরও বাড়বে। মনে করো তুমি খুব ছোট, আমি তো স্কুলে পড়াচ্ছিলাম না, খুব ছোট বাচ্চাদের যখন তুমি খুব ছোট বয়সে তো ওদের বই ধরিয়ে দাও, ডাজন্ট ম্যাটার এটা ইংলিশ অথবা বাংলা, রাইট? তুমি যখন ওকে বই ধরিয়ে দিবা, যখন ও ঘুমানোর সময়, যখন তুমি ওর কাছে বই নিয়ে পড়তে পড়তে ঘুমাবা, তখন ওর মধ্যে একটা প্রতিদিনের একটা অভ্যাস তৈরি হবে, পড়ার বা শোনার। প্রথমে শুরু হয় শোনার, পরে হয় পড়ার, কারণ সে জানে এটা একটা অভ্যাস, ঘুমানোর আগে বই পড়তে হয়। যখন সে নিজে নিজে পড়তে শিখে, প্রথমে মায়ের কাছ থেকে, তারপর নিজে নিজে যখন পড়তে শিখে, তখন সেও বই, বিছানায় যাওয়ার সময় একটা বই নেয় হাতে। সেটা ইংরেজিও হতে পারে, বাংলাও হতে পারে। তো যে কোনো বই যখন তুমি পড়বা, তখন এটা মনে রাখবা যে বইটা যখন তুমি যত বেশি পড়তেছো, ওই ওয়ার্ডগুলি তুমি তত বেশি দেখছো, আর যত বেশি দেখছো তত বেশি তোমার ব্রেনের মধ্যে ওই ওয়ার্ডগুলো যাচ্ছে। সেজন্য তুমি যখন লিখবা, তখন তোমার স্পেলিংয়ের অভাবটা অনেকটাই পূরণ হয়ে যায়। কারণ তুমি যখন পড়ো, তখন এই ছবিটা দেখো, লেখার অক্ষরগুলা, শব্দের ছবিগুলা তুমি দেখো বলে তোমার এটা মাথায় থাকে। সেজন্য তুমি যখন একটা জিনিস লিখতে যাও, তখন তোমার চোখের মধ্যে কিন্তু এটা ভাসে, যে ওই স্পেলিংটা ভাসে। সেজন্য তোমার লেখাটা তোমার জন্য সহজ হয়। কিন্তু তুমি যদি না পড়ো, পড়ার অভ্যাস তৈরি না করো, তাহলে কিন্তু তোমার চোখের সামনে ওয়ার্ডসের পিকচারটা আসে না বলে তোমার এটা অনেক সংক্ষিপ্ত হয়ে যায়, অনেক লেন্দি হয়ে যায় শেখাটা। সেজন্য তোমাকে অভ্যাস করতে হবে বই পড়ার। সেটা তুমি ইংরেজি বই পড়লে তোমার ইংরেজি ডেভেলপ করবে, তোমার লেখার, পড়ার, জানার সব কিছু। আর যদি তুমি বাংলা বই পড়ো, এনি বুক, যেটা তুমি অভ্যাস করো, সেইটাই তোমার
তোমার চর্চার মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে সেটা তোমাকে অনেক বেশি পূর্ণতা দেবে এবং ওইটা তোমাকে অনেক বেশি সাহায্য করবে ওইটার ডেভেলপ করার জন্য। সেজন্য আমার নতুন প্রজন্মের কাছে আমার সবচাইতে বড় আবেদন এবং আমার উপদেশ, আমি বয়স্ক হিসাবে উপদেশ হচ্ছে বই পড়ো, বই পড়ো, বই পড়ো। তুমি ইংরেজিতে যদি ভালো করতে চাও ইংরেজি বই ছোটোবেলার থেকে পড়ো, যদি বাংলাতে ভালো করতে চাও বাংলা বই পড়ো, কিন্তু তুমি যদি বাংলা বইও পড়ো তবুও তুমি ইংরেজিতে ভালো করবে, কারণ এটা তোমার সাহিত্য, এটা তোমার লিটারেচার। তুমি ইংরেজি বই পড়লে তুমি বাংলাতে ভালো করবে, কারণ এটা লিটারেচার। সেই জন্য তোমাকে যে কোনো কিছু তুমি ল্যাঙ্গুয়েজটাকে তুমি ডেভেলপ করার জন্য, উন্নতি করার জন্য তোমাকে পড়তে হবে প্রচুর পরিমাণে। সেজন্য আমার তোমাদের কাছে আমার প্রত্যাশা, উপদেশ সব কিছু হলো পড়ো পড়ো পড়ো। সেজন্য পড়ার জন্য তোমাকে বইটা তোমার সঙ্গী থাকতে হবে। আমরা যখন ছোট ছিলাম আমাদের কম্পিউটার ছিল না, আমাদের ফাইন্যান্সিয়ালি আমরা কখনো ছোটোবেলায় আমরা এত রিচ কখনো ছিলাম না এখনকার ছেলেমেয়েরা যেমন রিচ, কারণ আমাদের 8জন 10জন ভাই বোন থাকতো, বাবা মা অ্যাফোর্ড করতে পারতো না অন্য কিছু দাও। অনলি থিং আমরা পেয়েছি বই। আমাদের যে কোনো উপলক্ষ ছিল ওইটাতে আমাদের বই হচ্ছে আমাদের একমাত্র সঙ্গী, পুরস্কার আমাদের বই, আমাদের প্রেজেন্টেশন আমাদের বই, আমাদের গিফট হচ্ছে বই, আমাদের সব কিছু ছিল বই। আমরা জানতামও না যে উপহার অন্য কিছু হয়। উপহার বলতে আমরা ভাবতাম বই মানে উপহার দেওয়া মানে বই, জন্মদিনে বই, যে কোনো কিছুতে বই। আমরা কোনো জায়গায় বেড়াতে যেতাম, দুটো বই কিনে নিয়ে যেতাম তার বাসায় যাওয়ার জন্য। এখনকার মতন অন্যান্য জিনিসের প্রতি তো আমাদের কোনো রকম ছিল না। সেজন্য তোমার লেখা তোমার ডেভেলপ করার জন্য ভালো, তোমার পড়ার সব কিছুর জন্য হলো মূলে হচ্ছে বই। তুমি যত বেশি পড়বে তুমি তত বেশি শিখবে, তত জানবে এবং তত আগ্রহ তৈরি হবে এবং তোমার লেখা উন্নতি তত বেশি হবে। আচ্ছা, আমি আমার একটা গল্প শেয়ার করি। আমাদের দেশের কনটেক্সটে কিন্তু বাংলা ভাষায় তো বটেই, আর ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং খুব অনেক কল্পনার বাইরের একটা বিষয়। মেইন প্রবলেম বোধ হয় কনফিডেন্সেরই। আমার মনে আছে আমার ফ্রি হ্যান্ড রাইটিং শুরু হয়েছিল, আমি একজন শিক্ষকের কাছে পড়তাম, উনি ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টে ছিলেন। আমার আপুকে উনি অনেক আদর করতেন বলে উনি আমাকে পড়াতেন। তো ওনার পড়ানোর স্ট্র্যাটেজিটা ছিল যে উনি আসতেন কোনো একটা কনসেপ্টে আমাকে লিখতে বলতেন। দেন আমি বলি যে স্যার আমি তো পড়ে আসি না। বলছি তোমার পড়ে আসার তো আমার দরকার নেই, তুমি ভাবতে থাকো তুমি কি লিখবা। এইটা এইভাবে চলতে থাকে প্রায় 2 বছর পর্যন্ত। 2 বছর এরকম করার পরে আমি আস্তে আস্তে এটা ফিল করি যে আমার ফ্রি হ্যান্ড রাইটিং শুরু হয়ে গেছে। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি এখন নিজে ভেবে লিখতে পারতেছি। হয়তো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা বড় বাধাই হচ্ছে নিজের মতো একটা চিন্তা প্রডিউস করার। আপনার ম্যাডাম, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে শুরু হয়েছিল? এটা কিন্তু বাংলাদেশের একটা অ্যাচিভমেন্ট, লোকজন ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারে না ইংলিশে সহজে। হ্যাঁ, আমার কেমন করে হয়েছে, আমরা তো অনেকগুলি ভাই বোন ছিলাম। জি। তো আমাদের বড় ভাই বোনেরা ছোট ভাই বোনদের শেখাতো। তো আমি স্কুলে কখনো 1, 2 পড়ি নাই। আমি একবারে ক্লাস 3-তে ভর্তি হয়েছিলাম, কারণ বাড়ির কাছাকাছি কোনো ভালো স্কুল ছিল না বলে আমার বড় ভাই বোনেরা আমাদের পড়াতো। তখন আমার সেজো ভাই, উনি আমার দায়িত্বে, উনি আমার দায়িত্বে ছিলেন। উনি আমাকে ABCD, প্রথমত কার্সিভটা, তারপরে ক্যাপিটাল, তারপরে স্মল লেটার, 3 রকমের ABCD প্রতিদিন আমাকে লিখতে দিয়ে যেতেন। বলতেন আজকে এই পাতাটা শেষ করবি, কালকে এই পাতাটা শেষ করবি, পরশু দিন, এরকম করতে করতে প্রতিদিন ধরিয়ে দিয়ে যেতেন। তারপরে আমি লিখে রাখতাম। ও কলেজ থেকে এসে তখন কলেজ থেকে হচ্ছে চেক করতো সবগুলো, তারপর না হলে ঠিক করতো। তারপর ঠিক করার পরে ওইটা আবার লিখতে দিত যে এবার ঠিকটা, এটা ভুল হয়েছে, এইভাবে লিখতে হবে। তারপরে ওইটার যখন হয় তখনও আমাকে ওয়ার্ড শেখানো শুরু করে দিয়েছে। আমাকে ওয়ার্ডের 5টা ওয়ার্ড দিয়ে যেত, তারপরে 10টা ওয়ার্ড করে এরকম করতে করতে আমাকে ক্লাস 3 পর্যন্ত ঘরে পড়িয়ে একবারে, তারপরে আমাকে স্কুলে অ্যাডমিশন টেস্ট দিয়ে স্কুলে ভর্তি করিয়েছিল। আমি এর আগে কোনোদিন স্কুলে যাইনি, শুধু ভাই বোনদের ইয়েতে আমি শিখি। কারণ এটা হচ্ছে তোমার অনেকটা কাজ করে এনভায়রনমেন্টের কারণে। তোমার এনভায়রনমেন্ট, তোমার বাবা মা তোমাকে কতটা হেল্প করছে, টাইম দিচ্ছে। তোমার যদি বড় ভাই বোন, তোমার সিবলিংসরা থাকে, ওরা তোমাকে কতটা টাইম দিচ্ছে। তারপরে তোমার এনভায়রনমেন্টাল এটা, কারা কেমন পড়াশোনা করছে, ওরা কি পড়াশোনা করে কিনা, কারা কতটুকু করে, ওইটার ইনফ্লুয়েন্স তোমাকে কতখানি করে, ওইটার উপরেই তুমি বেশি ডেভেলপ
ডেভেলপমেন্টটা হয় আর কি। তুমি এখন মনে করো বাসায় যদি কেউ পড়াশোনা জানেও কিন্তু ওটার কোনো চর্চা নাই, ওটা তো তোমাকে ইনফ্লুয়েন্স করবে না। কিন্তু যদি অল্প পড়াশোনা জানে, সেটাও যদি চর্চা থাকে, যেমন আমরা জন্মের পর থেকে দেখছি আম্মা এক হাতে আমার মা রান্না করতেছে আর এক হাতে বই, গল্পের বই পড়তেছে, মানে নেশার মতন ছিল। আমার যেই দিন নাকি রান্নার মধ্যে পোড়া গন্ধ পেতো, আমার আব্বু অফিস থেকে এসে বলতো আজকে কোন বইটা শেষ হয়েছে আমার আম্মাকে, কারণ জানে যে এতই মগ্ন ছিল বই নিয়ে, তরকারি খুঁজছে, জানা কথা এটা বই ছিল হাতে। তো আমরা তো শুধু বই, আমরা শুধু দেখছি সবাই বই পড়ে। আমার দাদি টিচার ছিলেন, আমার নানি টিচার ছিলেন। আমার দাদি 40 বছর হেডমিস্ট্রেস ছিলেন, টিচার ছিলেন। আমার নানি 36 ইয়ার টিচার ছিলেন। তো আমরা শুধু পড়াশোনাই দেখেছি, পড়াশোনা ফলে পড়ার অভ্যাসটা আমাদের জন্ম থেকেই, লেখাপড়ার অভ্যাস, পড়ার অভ্যাস, লেখার অভ্যাস, এগুলো আমরা ছোটোবেলা থেকে দেখেছি। এর জন্যই প্রত্যেকটা মাকে বিশেষ করে আমি বলবো যে বই হচ্ছে সবচেয়ে রিচ একটা জিনিস বাচ্চাদের দেওয়ার জন্য, এর চাইতে ভালো আর কোনো জিনিস হয় না। সেজন্য খেলনা দেওয়ার চেয়ে বই, সেলফোনটা হাতে দেওয়ার চেয়ে, আইপ্যাডটা হাতে দেওয়ার চেয়ে একটা বই হাতে দিয়ে যদি শেখানো যায়, আমি যদি নিজেও ফোনটা দূরে রেখে নিজেও যদি বই পড়ি আর আমার বাচ্চার হাতেও যদি বই ধরিয়ে দিই, ওইটা যে ইনফ্লুয়েন্সটা তৈরি করবে আমার বাচ্চার জন্য, আমি আমার নিজের সময় বাঁচানোর জন্য ওর হাতে যদি ফোনটা ধরিয়ে দিই আর আইপ্যাডটা ধরিয়ে দিই, ওরও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। সেজন্য যেটা উচিত হচ্ছে বইটা জন্মের পর থেকে বইটাকে সঙ্গী করে দেওয়া, সেটাই হচ্ছে সবচেয়ে ভালো প্রসেস আর কি বাচ্চাদের শেখানোর জন্য, ওদের লেখাপড়া ডেভেলপ করার জন্য। সেটা ইংরেজি বাংলা ডাজন্ট ম্যাটার, তুমি যেটা দিয়ে তুমি চর্চা করতে চাও ওইটাই তোমার ডেভেলপ হবে। আচ্ছা ম্যাডাম, আরেকটা কোশ্চেন করতাম, সেটা হচ্ছে যে ধরুন আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা দেখছি, আমি ফরচুনেটলি আমার অনেক বই পড়ার অভ্যাস হয়েছিল এবং সুযোগও হয়েছিল, কারণ আমার দুই বোন টিচার ছিলেন, ওনারা এখনও টিচার আছেন। ওনারা লাইব্রেরির সব বই আমাকে এনে দিত। বই তো অনেক ছোটোবেলা থেকে পড়া শুরু হয়েছে, কিন্তু সম্ভবত ইন্টারমিডিয়েটের যে লাইফটা, এটা শেষ করার পরে ইউনিভার্সিটি লাইফে এসেই আমার নিজের এই রিয়েলাইজেশনটা হয়েছে যে আমার এখন নিজের একটা পারসেপশন, ফিলসফি, এটা বিল্ড আপ হচ্ছে এবং আমার নিজের মধ্যে এখন নিজের একটা আলাদা সত্তা তৈরি হচ্ছে। আমি এখন অন্যদের থেকে আলাদা করে ভাবতেছি, একজন কোন একটা কথা বললে আমি জাজ করতেছি। মোস্ট ইম্পর্টেন্টলি আমার এখন আইডিয়া জেনারেশন হচ্ছে। আমি এখন নিজের থেকে কিছু ইনপুট দিতে পারি কোনো একটা জায়গায়। হয়তো কোনো আগে একটা বই পড়লে শুধু বইয়ের যেটা জানতাম সেটাই জেনে বসে থাকতাম, নিজের ভেতর থেকে কোনো ডাক আসতো না, কোনো কথা আসতো না। আপনার এরকম কি হয়েছে যে আপনার একটা বই পড়ার পরে নিজের ওটা নিয়ে অনেক চিন্তা ভাবনা আসতেছে যেগুলো ইউনিক, এবং সেটা যদি হয়ে থাকে সেটা আসলে আপনার কবে থেকে শুরু হয়েছে এবং আপনার কি মনে হয় এটার জন্য কি দায়ী? হ্যাঁ, এখন আইডিয়া জেনারেশন এখন তো খুব টাফ একটা জিনিস। আইডিয়া কি করলে আইডিয়া জেনারেশনটা হয়? ডিপেন্ড করে জি, ছোটবেলা থেকে তুমি কি ধরনের বই পড়ো, কি ধরনের বই পড়ো। এখন তুমি যদি সায়েন্স ফিকশনের ভিতরে যদি তুমি থাকো, তোমার মাথার মধ্যে নানান জিনিস আসবে যে আমি যদি এটা করতে পারতাম, আমি যদি এটা করতে পারতাম। তুমি যদি রূপকথা বই বেশি পড়ো, তোমার মধ্যে ওই ধরনের চিন্তা আসতে পারে যে আমি যদি আলাদিনের মতো হতাম, আমাদের চেরাক থাকতো হাতে, আমি যদি ওইটা হইতে পারতাম। এটা ডিপেন্ড করে তুমি কোন ধরনের বই বেশি পড়ো আর ওই বইয়ের গল্প তোমাকে কিভাবে আচ্ছন্ন করে, আর ওইটা থেকে তোমাকে এর মধ্যে কীভাবে ইনফ্লুয়েন্স তোমার ভিতরে আসে। তো আমরা ছোটোবেলা থেকে সব ধরনের বই পড়েছি। আমার আব্বা আম্মা আমাদের কোনোদিন বই নিয়ে রেস্ট্রিকশন দেয় নাই। তো আমাদের প্রচুর পরিমাণে বই আনা হতো, কেনা হতো, লাইব্রেরি থেকে আনা হতো, বই থাকতো টেবিলে। আমরা জানি ওইটা আমাদের একটা অভ্যাস, আমরা জানি আমাদের হোমওয়ার্ক শেষ হলে, পড়াশোনা শেষ হলে আমাদের বই নিতে হবে হাতে এবং বই নিয়ে বিছানায় যেতে হবে, আমরা পড়তে পড়তে ঘুমাতে হবে, এটা আমরা জানতাম। ফলে যার যেই বইয়ের প্রতি যত বেশি আগ্রহ জন্মেছে সেই বইটার প্রতি বেশি থাকতো এবং ওইটা পড়তে পড়তেই সে ঘুমাতো এবং ওইটার প্রতি একটা আবেদন তৈরি হতো। তার থেকে হয়তো লেখাটাও আসে। মনে করো আমি যদি সামাজিক কোনো বই পড়তে বেশি পছন্দ করতাম, মনে করো, তাহলে আমি সামাজিক জীবনযাপন নিয়ে লিখতে পছন্দ করব ওইগুলির প্রতি। যদি আমি সায়েন্সের বই পড়তে পছন্দ করি, সায়েন্স ফিকশন নিয়ে, তাহলে আমি ওইগুলি লিখতে পছন্দ করবো। কারণ ছোটোবেলায় তোমার ব্রেনটা খুব সহজেই ওটার ইনফ্লুয়েন্সটা
পায়, সেজন্য তুমি যেই বইয়ের দিকে, যেই লেখার দিকে ছোটবেলা থেকে ঝোঁকবা, তোমাকে সেইটাই তোমাকে টানবে, আর ওইটাই তোমাকে লিখতে তোমাকে সাহায্য করবে। তো আমরা সব ধরনের বই পড়েছি বলেই আমাদের লেখার সব ধরনের আগ্রহী ছিল। এই জন্য আমি যখন স্কুলে কলেজে ছিলাম, আমি প্রবন্ধ প্রতিযোগিতাতেও আমি অংশগ্রহণ করেছি এবং ভালো করেছি, কারণ আমি সব ধরনের বই পড়তাম। ফলে নলেজটা তোমার সব কিছু থেকে তুমি সংগ্রহ করতেছো, তাহলে এক ধরনের বই না। আপনার কথা এটা স্পষ্ট যে আপনি বই খুব পছন্দ করেন। একটা সময় ছিল যে আমার নিজেরও এটা চিন্তা ভাবনা ছিল যে বই পড়লে কেউ ঠকে না, বইয়ের থেকে ভালো বন্ধু হয় না। এখনকার বাংলাদেশের পার্সপেক্টিভে, যেখানে প্রতিদিনই একজন করে নতুন লেখক পয়দা হচ্ছে, সেখানে আপনার কি আসলে মনে হয় যে বই আর একদম নিরাপদ মাধ্যম আছে যেখান থেকে লোকজন আসলেই ভালো করে শিখতে পারবে এবং নিজেদের একটা দর্শন তারা দাঁড় করাইতে পারবে? এখন বাংলাদেশে যে প্রতিদিন এত নতুন নতুন কবি লেখক, আমি মনে করি না এটা খারাপ কিছু। আচ্ছা আচ্ছা। কারণ তুমি অ্যাটলিস্ট তোমার ভিতরে তো আগ্রহ তো জন্মে, লেখার আগ্রহ জন্মে বলেই তো তুমি লেখো। তোমার লেখাটা কতটা কোয়ালিটির সেটা পরের কথা, কিন্তু তোমার তো লেখার ইচ্ছাটা তো হয়। লেখার ইচ্ছা হয় বলে তুমি লেখো এবং তুমি বই ছাপাও। তুমি যদি অ্যাফোর্ড করতে পারো, তুমি বই ছাপাও, কোনো আসে যায় না। এখন বলতে পারো যে অনেক বই আছে, ওটার মধ্যে কিছুই ভালো জিনিস নাই, তুমি সবই পড়ো, ভালোটাও পড়ো, ওইটা পড়ো, তাহলে তো তোমার মধ্যে জাজমেন্টের ক্ষমতাটাও আসবে, কোনটা ভালো কোনটা ভালো না, আর ওটা কেন ভালো না ওইটাও তুমি বুঝবা, যেটা উইক, এটা মানে রিচ না, এটার শব্দাবলী রিচ না, এটার চিন্তাধারার মধ্যে কোনো কিছু নাই, কোনো মেসেজ নাই, বা এই বইটা যেমনই হোক এটার মধ্যে একটা মেসেজ আছে, একটা যেই পড়বে একটা কিছু শিখবে, কিন্তু যে লিখেছে সে তো তার আগ্রহ থেকে লিখেছে, তাকে তো আমি ডিসকারেজ করতে পারি না যে তুমি পারো না লিখতে গেছো কেন, অ্যাটলিস্ট তো সে ট্রাই তো করলো, তাই না? এর জন্য যতই লেখুক, ভালো হোক মন্দ হোক, ওইগুলির ভেতর থেকে তুমি কালেক্ট করো কোয়ালিটিটা, কিন্তু তুমি অবজ্ঞা করতে পারো না, কারণ অ্যাটলিস্ট যে লিখলো সে তো কিছুটা চাইলো লিখতে, সে তো চেষ্টা করলো, এই চেষ্টাটাও তো ভালো, তাই না? তারপর তুমি ভালো আর মন্দ মেলানো থাকলেই তো তুমি ভালোটা বুঝতে পারবা, তাহলে তো তুমি জানবা না কোয়ালিটি কোন জিনিস। সেজন্য আমি মনে করি যে তুমি ভালো জিনিসটাকে ভালো বলো, কিন্তু খারাপ জিনিসটাকে খারাপ না বলে তুমি বলতে পারো যে এটা একটা চেষ্টা করা হয়েছে, এরপরে হয়তো সে আরেকটু ভালো ট্রাই করবে, আমি মনে করি এটা। আচ্ছা 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 আচ্ছা। আরেকটা হচ্ছে ম্যাম, এত বড় একটা জুলাই আন্দোলন হয়েছে, এখন চারিদিকে পরিবর্তনের ডাক, সবকিছু সিস্টেম থেকে শুরু করে সবকিছু নতুন করে ভেঙে গড়ার একটা পরিকল্পনা, আশা প্রত্যাশা সবার মধ্যে আসতেছে। আপনার এই নতুন প্রজন্মের কাছে সেক্ষেত্রে কি আকাঙ্ক্ষা, আসলে কিরকম করে সাজাইলে হয়তো সমাজটাকে একটু আমরা নতুন করে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো, ভালোভাবে দেখতে পারবো? আসলে আমি তো 40 বছরের উপরে বাইরে থাকি, বিদেশে জি থাকি, জি জি। সম্পূর্ণ রাজনীতি বর্জিত জীবনযাপন করি, ওইখানে আমি রাজনীতির মধ্যে নাই। কিন্তু যেহেতু কোনো দেশ সমাজ কোনো জায়গায় এখন রাজনীতি বর্জিত আসলে না, জি সব জায়গায় একটা প্রভাব আছে রাজনীতি, তো আমি মনে করি যে প্রতিটা যুগেই কখনো এক ধারার রাজনীতি চলতে পারে না, এক ধারার রাজনীতি চলতে পারে না। এখন ইয়াং জেনারেশন যেমন অনভিজ্ঞ, নলেজের অভাব, কিন্তু তাদের মধ্যে আবার নতুন নলেজও আছে, তাদের নতুন চিন্তাধারাও আছে, যেটা একটা বয়স্ক আমাদের 40 বছর আগে আমরা যেটা চিন্তা করতে পারি নাই, এখন এটা অনেক দ্রুত আমাদের এই জেনারেশন চিন্তা করতে পারছে। সেজন্য আমাদের প্রত্যাশা, ওদের ক্ষমতা, করার ইচ্ছা, ক্ষমতা সব কিছু অনেক বেশি। সেজন্য ওইটা যদি ওরা ভালোভাবে কাজে লাগাতে পারে এবং ভালোভাবে সেটা সমাজে অ্যাপ্লাই করতে পারে, মানুষের ভিতরে ওইটা প্রভাব ফেলতে পারে এবং মানুষের ভিতরে মেসেজটা দিয়ে দিতে পারে, তাহলে ইয়াং জেনারেশন হোয়াই নট করবে না কেন? ওদের কাছে তো আমরা তো ট্রাই তো করতে হবে যে ওরা কেমন করছে দেখার জন্য, ট্রাই তো করতে হবে, কারণ অভিজ্ঞতাটা তো করার পরে আসবে। ওদের অভিজ্ঞতা নাই, ওদের নলেজ নাই, কিন্তু তোমাকে নলেজ হওয়ার জন্য, অভিজ্ঞ হওয়ার জন্য তো সুযোগটা দিতে হবে। সেজন্য আমি মনে করি যে প্রথমে ওরা ভুল করবে, যেমন বাচ্চারা হাঁটতে শিখে অনেকবার আছাড় খাওয়ার পরে ওদের আছাড় খেতে দাও, ওদের শিখতে দাও, ওদের সুযোগ দাও,
ওদের চিন্তার ক্ষমতা দাও। ওরা এখন একটা কাজ করবে, ভুল হবে, ওদের তুমি বলো যে তুমি ভুলটা সংশোধন করো, চিন্তা করো, আরো ভালোভাবে করো। কিন্তু আমার মনে হয় যেহেতু পৃথিবী এত বেশি অগ্রসর হয়েছে এখন, ইয়াংদের হাতে ক্ষমতাটা আরো অনেক বেশি ভালোভাবে এটা তৈরি হবে যদি ওদের সুযোগ দেওয়া হয়। ভয় না পেয়ে, ওদের অবজ্ঞা না করে, ওদের সুযোগটা দিলে, ওদের এনকারেজ করলে, উৎসাহ দিলে, ওদের ক্ষমতা আমাদের চাইতে অনেক বেশি আমি মনে করি। এই আর কি। এই মেলায় আপনার বই নিয়ে কিছু বলতে চান ম্যাডাম? মানে আপনার বই নিয়ে কিছু বলতে চান? আমার বই নিয়ে না, আমি অনেকদিন আগে বই লিখেছি, এখন আমি আবার একটু দেখলাম ঘাটাঘাটি করে স্টলের মধ্যে আমার বই আছে, এটাই আমার খুশি। আর আমার ভাইয়ের অনেক বই, পলিটিক্যাল বই আছে, নন পলিটিক্যাল বই আছে, প্রবন্ধ আছে, ওগুলোও দেখলাম ভালো। আমার ভাইয়ের নাম জগলুল আলম, ও অনেক আগে থেকে বইপত্র লেখে, ও সাংবাদিক ছিল, হলিডেতে ছিল, বিচিত্রাতে ছিল, অনেক বই আছে। আমার বন্ধু বান্ধবদের, আফজালুল বাসার, আমার ওখানে আরও বন্ধু আছে, এই দিলরুবা জলিল শাহিনুর বই আছে, তারপরে সুলতানা জাহান রুবির বই আছে, আমার অনেক ফ্রেন্ডের বই আছে, যেহেতু এটা প্রকাশক আমাদের ক্লাসমেট। তো আসলে ভালো লাগে, ওদের বই দেখা হয়, নিজের বই দেখা হয়, সবার বই দেখা হয়, গল্প গুজব হয়, বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়। মোট কথা বইমেলাটা একটা সত্যি একটা খুব একটা আমার কাছে খুব একটা ইমোশনাল উত্তাপের একটা জায়গা। মনে হয় কি যে ভালো লাগে আমার কাছে, বইটা আমার কাছে একটা ভালো জিনিস, শিখবার একটা ভালো মাধ্যম আমি মনে করি। ঠিক আছে ম্যাডাম, অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো। আমাদেরও আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমরা অন্য অনেক রকম পার্সপেক্টিভ জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো।